শুভেচ্ছা। আমন্ত্রণ দেই জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানী চাংখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাবরিনা, রাজধানী চাংখারপুলে হত্যা মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। ইশরাত, চাংখারপুরে ৫ আগস্ট শহীদ আনাস সহ শেখ মাহাদি এবং সেই সাথে আরও ৪ জন আসলে নিহত হয়েছিলেন এবং সেখানে যে যখন শেখ হাসিনা সরকার পতন হয়ে গিয়েছিল তখনই তারা বিজয়ের মিছিলে যখন বের হয়েছিলেন এবং তখনই কিন্তু পুলিশের গুলিতে আসলে তারা নিহত হন এবং আজকে সেই মামলা অর্থাৎ শেখ হাসিনার পরবর্তী দ্বিতীয় মামলা, যে মামলা আসলে সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে এবং সেই সাথে সাক্ষ্য গ্রহণও হবে। এই মামলার প্রেক্ষাপটটি যদি আমি আপনাকে একটু বলি, যে এই মামলার প্রথমে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পর আসলে এই অভিযোগটি আমলে নেওয়া হয়। আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক এবং প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন করার শেষে এরপর সেখানে যে এখানে এই মামলাতে ৮ জন আসামিকে অভিযুক্ত করা হয় এবং ৪ জন আসামি পলাতক রয়েছেন এবং ৪ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে যারা গ্রেফতার রয়েছেন। এর মধ্যে আছেন ওসি নাসিরুল ইসলাম, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন সহ আরও একজন। এবং একটু পরে সূচনা বক্তব্য উপস্থাপন হবে। তবে আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে সূচনা বক্তব্যের পরবর্তীতে কিন্তু আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং আমরা যেটি শুনতে পেরেছি সেটি যে শহীদ আনাসের পরিবার এবং শেখ মাহাদি তার পরিবারের সদস্যরা আজকে সাক্ষ্য দিতে আসবেন যতটুকু আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে প্রথমে যখন সূচনা বক্তব্য উপস্থাপন হবে তখন চিফ প্রসিকিউটর আসলে এই মামলার আদ্যপন্ত আসলে তুলে ধরবেন যে এই মামলাতে আসলে কিভাবে অভিযোগ দায়ের করা হয় এবং পরবর্তীতে কিভাবে আসলে মামলাটির অগ্রগতি হয়, তদন্ত প্রতিবেদনে কি কি উঠে আসে, কি কি এভিডেন্স উঠে আসে, আসামি পক্ষের আইনজীবীরা কি যুক্তিতর্কে আসলে আসামিদের অব্যাহতির আবেদন চেয়েছেন এই মামলা থেকে এবং প্রসিকিউশন আসলে কি কি চেয়েছেন সেগুলো তুলে ধরা হবে। এবং পরবর্তীতে আসলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেঞ্চেই আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। অর্থাৎ একটু পরে যখন 11:30টার দিকে আসলে সূচনা বক্তব্য উপস্থাপন করার কথা রয়েছে, সূচনা বক্তব্য উপস্থাপন হলে পরবর্তীতে আসলে আমরা আপনাকে সাক্ষ্য গ্রহণ সম্পর্কে এই সাক্ষ্য গ্রহণে আসলে কি কি উঠে আসে, কি কি তথ্য উঠে আসে, নতুন তথ্য, সেটি আসলে আমি আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। রাজধানী চাংখারপুল হত্যা মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। নওগাঁয় দীর্ঘ ১ যুগ পর অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির সম্মেলন। এতে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, দীর্ঘ বিরতির পর এ সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপির প্রস্তুতি কেমন দেখছেন এবং নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। দীর্ঘ প্রায় ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন শুরু হতে যাচ্ছে। আজকে সকাল 10টা থেকেই মূলত আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে, তবে ভোট অনুষ্ঠিত হবে বেলা 2টা থেকে, চলবে 5টা পর্যন্ত। ইতিমধ্যে বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে এখানকার যিনি নির্বাচন প্রধান যিনি সমন্বয়কারী বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে উপস্থিত হয়েছেন। আমি দেখানোর চেষ্টা করবো এখানে সম্মেলনের প্রস্তুতি পর্ব মোটামুটি শুরু হয়েছে। এখানে কিছু পরে এখানে সম্মেলন হবে। সামনে অতিথিবৃন্দ যারা, বিশেষ করে যারা কাউন্সিলর আছেন, বিশেষ করে 11টা উপজেলা এবং 3টি পৌরসভার যেসব কাউন্সিলর আছেন তারাও এখানে উপস্থিত হচ্ছেন। দল বেঁধে বেঁধে তারা আসছেন। আমি এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন যিনি নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে আছেন শেখ রেজাউল ইসলাম রেজু আছেন। তো আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যিনি প্রধান সমন্বয়কের দায়িত্বে আছেন রেজাউল করিম বাদশাহ, বগুড়া জেলা বিএনপির সভাপতি। তার কাছে জানতে চাইবো আজকের এই সম্মেলনের প্রস্তুতির বা সম্মেলনের বিষয় বিস্তারিত জানতে চাইবো। আসলে ধন্যবাদ দেশ টিভিকে। আমাদের আজকের যে সম্মেলন, সেই সম্মেলন আমরা নওগাঁর জেলা বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং কর্মী সমর্থকদের সহযোগিতায় আমরা প্রস্তুতি আমাদের শেষ। এখন সম্মেলন উদ্বোধন হবে
আমাদের উদ্বোধক আজকে আমাদের রাজশাহী দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক যিনি দায়িত্ব রয়েছেন মাননীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আব্দুল সালাম সাহেব, উনি উদ্বোধক হিসেবে এখানে উপস্থিত থাকবেন এবং আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক তারেক রহমান। প্রধান বক্তা থাকবেন আমাদের জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব ইকবাল মাহমুদ টুকু ভাই সহ সাংগঠনিক পর্যায়ের নেতৃবৃন্দ। তো আমরা যেটি এখানে আমরা করেছি সেটি হলো আমাদের সকলের সহযোগিতা এবং সকল প্রার্থী আমরা একসাথে আমরা এখানে প্রজেকশন মিটিং করেছি বিভিন্ন থানায় থানায় এবং আমরা যে গণতন্ত্রের যে একটা চর্চা, সেই গণতন্ত্রের চর্চা আমরা কিভাবে করতে হয়, একটা দলের মধ্যে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, আমরা কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে আমরা এখানে নেতা নির্বাচন করতে চাই। এখানে সভাপতি প্রার্থী হয়েছেন 8 জন, সেক্রেটারি প্রার্থী হয়েছেন 4 জন এবং সাংগঠনিক সম্পাদক প্রার্থী হয়েছেন তারা 9 জন। এর মধ্যে থেকে কাউন্সিলররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে যারা আগামীতে দলের জন্য কি কাজ করবেন, দলের নেতা কর্মীদের জন্য কি করবেন, এগুলো নিয়ে তারা বিভিন্ন ভাবে তারা প্রার্থীরা কাউন্সিলরদের কাছে ভোট চাইছেন। তো আজকের যে সম্মেলনটা দীর্ঘ 15 বছর পরে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা দেখেছেন যে উৎসব মুখর একটি পরিবেশে, আনন্দ ঘন পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ অবস্থায় আজকের এই কাউন্সিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুনছিলাম বগুড়া জেলা বিএনপির সভাপতি রিজাউল করিম বাদশার কাছ থেকে, যিনি নওগাঁ এই সম্মেলনের বিএনপি সম্মেলনের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছে। তিনি জানাচ্ছিলেন এই বিষয়গুলো। কিছুক্ষণের মধ্যেই কাউন্সিলররা এখানে এসে সমবেত হবেন, এরপরে আলোচনা পর্ব শুরু হবে এবং 2টা থেকে মূলত ভোট দেওয়া শুরু হবে এবং চলবে বিরতিহীন ভাবে 5টা পর্যন্ত। এবং এইখানে মূলত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এই 3টি পদে মূলত নির্বাচন হবে এবং তারাই মূলত পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে গঠন করবেন। তো নওগাঁর জেলা বিএনপির সম্মেলন নিয়ে মোটামুটি আমার কাছে এমনটি ছিল সর্বশেষ তথ্য। ইশরাত, ধন্যবাদ আপনাকে। নওগাঁয় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির সম্মেলন এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কামাল হোসেন। নেত্রকোনার কেন্দুয়ায় জরাজীর্ণ দুর্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বিম ও ছাদ ভেঙে পড়ছে। এতে আতঙ্কে রয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, ভবনের অবস্থা কতটা ঝুঁকিপূর্ণ এবং এই বিষয়ে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছে জানাবেন। ইশরাত, আমি আপনাকে শুরুতেই জানিয়ে রাখি যে আমি এখন দেখাতে চাই যে এই স্কুলটির ভবনের সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুর্চাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1975 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কিন্তু এই এলাকায় এই প্রতিষ্ঠানটি কিন্তু শিক্ষার আলো ছড়িয়ে আসছে। তো আমি এই বিদ্যালয়ে আসার পর যে বিষয়টি জানতে পেরেছি যে এই একটি মাত্র ভবন, এই ভবনটি 1994 সালে নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর থেকেই কিন্তু গত 2-3 বছর ধরেই পুরো ভবনটি ঝুঁকিপূর্ণ। যদিও বাহির থেকে কয়েকবার রং করা হয়েছে, বাইরে থেকে অনেকেই দেখলে মনে করতে পারেন যে এই ভবনটি আসলে হয়তো এতটা জরাজীর্ণ নয়, কিন্তু আমরা ভিতরে ঢুকে যা দেখতে পেরেছি ভবনের যে ছাদ এবং ভীমের প্লাস্টার কিন্তু ভেঙে পড়ছে, খসে খসে পড়ছে এবং এই যে শ্রেণী কক্ষগুলো রয়েছে এসব শ্রেণী কক্ষে কিন্তু শিক্ষার্থীরা বসে ক্লাস করা উপরের যে ছাদ এই কিন্তু ভেঙে পড়ার পর একেবারে শিক্ষার্থীরা যাই হোক তখন কেউ তেমন একটা হতাহত কিন্তু হয়নি। এই ঘটনাটি ঘটার পরপরই কিন্তু স্কুলের যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু এই সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ উপজেলা শিক্ষা অফিসার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা অবহিত করেছেন বলে আমাকে জানিয়েছেন। তো আমরা এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। আচ্ছা বাবু, যে তোমাদের এই স্কুলে ক্লাস করতে মানে কেমন সমস্যা হচ্ছে একটু বলবে?
আমাদের স্কুলে এসব অসুবিধা হচ্ছে, ছাদ ভেঙে পড়ে যাচ্ছে, এই কারণে আমরা ক্লাস করতে পারি না। আমরা অফিসে ক্লাস করি, বৃষ্টি এলে আমাদের উপর বই ভিজে যায় এবং আমাদের উপর পানি পড়ে, সেই কারণে আমরা অফিসে ক্লাস করি। একজন শিক্ষার্থী কিন্তু বলছিল যে আসলে তাদের কতটা সমস্যা হয়, বৃষ্টি এলেই কিন্তু এই যে ভবনের যে ছাদ ফেটে বৃষ্টির পানি ভিতরে পড়ে, যে কারণে তারা কিন্তু এখানে বসে ক্লাস করতে পারে না। তো আমরা এখানে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। প্রধান শিক্ষক যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখন কিন্তু এই ভবনটি একেবারেই পরিত্যক্ত ঘোষণা করার মতো অবস্থা, এখানে কোনো ক্লাস হবে না। আমরা একটু, আচ্ছা, আপনাদের কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন? সমস্যা হচ্ছে এই যে বিল্ডিং গুলা ধসে পড়ছে, বৃষ্টি হইলে এই পানি পড়ছে, তারপর শিক্ষার্থীরা বসতে পারতেছে না, আমরা ঠিক মতো শিক্ষা দিতে পারতেছি না, এই তো ক্লাস নিতে পারছি না। এরপরে ভীম গুলা ভেঙে পড়ছে, এই মাটির এই বিল্ডিং গুলো এই বৃষ্টি হলে পুলে পুলে ধসে ধসে পড়ছে। আপনারা শুনছিলেন একজন শিক্ষিকা কিন্তু বলছিলেন যে এখানকার যে অবস্থা, তাই এই যে শিক্ষার্থীরা কিন্তু এখন এখানে যে অফিস কক্ষ রয়েছে মূলত সেই অফিস কক্ষটিকে কিন্তু গদাগদি ভাবে একেবারে জড়সড় হয়ে সকলেই একসাথে বসে তাদেরকে আমরা পাঠদান করানোর চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো আজকে একটু আগেই আমাদের যে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তিনি কিন্তু এই সংবাদটি জানার পর তিনি এখানে পরিদর্শনে এসেছেন। আমরা একটু জানবো ওনার কাছে যে এই যে ভবনটি দেখলেন এবং এই ভবনটি পরিদর্শন করলেন, এই বিষয়ে কি কি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে যদি একটু জানাতেন আমাদেরকে। ধন্যবাদ। আমরা এটা জানতে পেরেছি এবং জানার সাথে সাথে আমাদের প্রাথমিক শিক্ষা কোন টেম্পারেচার হাই। ধন্যবাদ আপনাকে। নেত্রকোনার দুর্জাপুর বিদ্যালয়ের ভীম ও ছাদ ভেঙে গেছে, যার কারণে আতঙ্কে শিক্ষক এবং শিক্ষার্থীরা, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান। টানা বর্ষণে তলিয়ে গেছে সাভারের বিভিন্ন পাড়া মহল্লা, পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আপনার কাছে জানতে চাইবো যে জলাবদ্ধতার পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং এ নিয়ে কি বলছেন স্থানীয়রা, বিস্তারিত জানাবেন। ইসরাত, আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি পৌরসভার ১ নং ওয়ার্ড এবং আমার পেছনে যে সমস্ত বাড়িঘরগুলো রয়েছে এই সমস্ত বাড়িঘরগুলো গত ১ মাস যাবত যে বৃষ্টিবাদ হচ্ছে তাতে কিন্তু তলিয়ে গেছে এবং এখানকার মানুষের কিন্তু এখন আর যে তারা যে এখানে বসবাস করবেন সেই পরিস্থিতিটি কিন্তু এখানে নাই। এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটি বাড়িঘর কিন্তু এখন পানির নিচে এবং এই যে বাড়িঘরগুলো যে এখনকার যে চিত্রটি এটি কিন্তু অনেকটি ভালো, তবে এই যে কয়েকদিন আগে যেটি ছিল যে আরো উঁচুতে পানি ছিল এবং এখানে যে অর্ধ শতাধিক, এই যে এখন যে জায়গাটিকে দেখাচ্ছি এটি পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব দামসিং এলাকা এবং এখানে প্রায় অর্ধ শতাধিক পরিবার এভাবেই পানিবন্দী হয়ে আছেন ১ মাসেরও অধিক সময় যাবত এবং এই সমস্যাটি নিরসনে এখনো পর্যন্ত কিন্তু কেউ কোনো ধরনের উদ্যোগ নিয়ে বা এদেরকে কিন্তু কোনো একটি জায়গায় বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া সেটি কিন্তু কারো পক্ষ থেকে এখনো পর্যন্ত করা হয়নি। তবে আমরা দেখেছি যে অন্যান্য যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছেন তারা তাদের স্বপ্রণোদিত ভাবে কিছু কিছু ত্রাণ সহযোগিতা তাদেরকে করেছেন, তবে তারা কিভাবে বসবাস করবেন বা এখানে যারা গবাদি পশু পালন করেন সেগুলোকে নিয়ে তারা কোথায় উঠবেন এই ধরনের কোনো উদ্যোগ কিন্তু কারো পক্ষ থেকে নেওয়া হয়নি। এখানকার যারা রয়েছেন তারা যেটি বলছেন যে বৃষ্টির পানি আটকিয়ে তারা এই অবস্থা তাদের সৃষ্টি হয়েছে, তবে এটির মূল কারণই হচ্ছে যে এখানে কিন্তু পরিকল্পিত কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই, যে কারণে এই বৃষ্টির পানিগুলো যে নদী বা খালে চলে যাবে সেই ব্যবস্থাটা না থাকার কারণে বৃষ্টি হলে কিন্তু এভাবে পানিবন্দী হয়ে পড়েন সাভার খোদ পৌরসভার বাসিন্দারা। এখানে যে অর্ধ শতাধিক পরিবার আছেন তারা কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে যেমন রয়েছেন এবং একটা চরম শঙ্কার মধ্যেও রয়েছেন যে কবে নাগাদ এই পানি নামবে, কিভাবে তারা আবার তাদের এই গৃহে ফিরবেন সেইটি নিয়ে কিন্তু তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এখানে একজন এই যারা পানিবন্দী তাদের একজন রয়েছেন, তার কাছ থেকে একটু জানবো যে কতদিন যাবত আপনারা এই সমস্যায় আছেন এবং কি ধরনের সমস্যায় রয়েছে। প্রায় ১ মাসের মতন আমরা পানিবন্দী আছি। বৃষ্টির পানি আসার কারণে পানি পুরো দিক দিয়ে যাওয়ার রাস্তা নাই, ওদিকে একটা লেক ছিল, ড্রেন ছিল, ড্রেনটা প্রায় আমলিগের আমলে বন্ধ হয়ে গেছে। ড্রেনটা বন্ধ হওয়ার পরে আর পানি ওদিক দিয়ে যায় না, পানি এখন মনে করেন আমার কোনো ভাব নাই। তা খোরশেদ ভাই বলে গেছে যে একটা ড্রেন কাটার ব্যবস্থা আমরা করে দিব, আজকে আমরা কাজের উদ্যোগ নিয়েছি, এখানে কাজ করতে আছে।
না, হ্যাঁ, আমার কোনো পশু নাই। আমার একটা মেয়ে আছে 2.5 বছর, আর একটা আছে 8 বছর। আমার ফ্যামিলি, আমি পানির ভয়ের কারণে আমি বাচ্চা ছোট, এই জন্য 15 দিন ধরে আমি পাড়াই দিছি। আমার ঘরের ভিতরে খাবার পানি নাই, কিছু নেই, এমন কষ্টের ভিতরে আছি। আমার গরিব মানুষ, আমি বাড়ি ওই পোকামাকড় ওষুধ বেচা খাই। আমার অন্য জায়গায় ভাড়া থাকার কোনো সমস্যা নাই, তাই আমি ওকে পাড়াই দিয়ে কষ্ট আমি করি, ওরা অনেক কষ্ট না পায়। বাচ্চা কাছে আমি পাড়াই দিয়েছি, আগে থাকি। শুনছিলেন যে যারা এখানে বসবাসকারী রয়েছেন তারা খুবই দুর্ভোগের মধ্যে রয়েছেন 1 মাস যাবত, এবং এই সমস্যাটি নিয়ে আমরা কিছুক্ষণ আগে সাভারের যিনি ইওনো তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে তিনি এই বিষয়টি অবগত হয়েছেন এবং এই সমস্যার নিরসনে তিনি উদ্যোগ নেবেন এবং দ্রুত সময়ের মধ্যে যারা পানিবন্দী আছেন তারা যেন এর থেকে রক্ষা পায় সেই ব্যবস্থাটি তিনি নেবেন। তো এই ছিল ইসরাত আমার কাছে সাভারের পানিবন্দির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। টানা বর্ষণে তলিয়ে গেছে সাভারের বেশ কিছু এলাকা এবং দুর্ভোগে দিন কাটাচ্ছে মানুষ। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দেওয়ান ইমন। জয়পুরহাটের বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগ নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে চলছে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, গণশুনানিতে কি ধরনের অভিযোগ উঠছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছেন জানাবেন। ধন্যবাদ ইসরাত। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের শিল্পকলা একাডেমিতে। এখানে আপনি জানেন যে আজকে কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে পক্ষ থেকে আজকে কিন্তু গণশুনানি চলছে। একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের এখানে প্রায় 79টি অভিযোগ করেছে বিভিন্ন দপ্তরের এবং 33টি দপ্তরের পক্ষ থেকে 79টি অভিযোগ করেছে। তার মধ্যে 67টি অভিযোগ আমলে নিয়েছেন। এখানে আপনি দেখছেন দুদকের চেয়ারম্যান আছেন ডক্টর আব্দুল মোমেন এবং আজকের যে এই জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে আরো আছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক সহ এই আমাদের জয়পুরহাটের বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর যে দপ্তর প্রধানরা আছেন এবং এখানে কিন্তু গণশুনানি চলছে। আপনি দেখছেন গণশুনানি যে উপস্থিত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা। তো আমি এখানে একজন জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি এবং একজন সমাজসেবক, তার সঙ্গে একটু কথা বলে জানতে চাই যে এই গণশুনানিটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় নিন, এই স্লোগান নিয়ে জয়পুরহাটে গণশুনানি শুরু হয়েছে। জয়পুরহাটে আজকে চেয়ারম্যান মহোদয়, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মহোদয় এখানে নিজের গণশুনানি শুরু করেছেন। 67টি অভিযোগ আমলে নিয়ে গণশুনানি চলছে। এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তবে প্রতি 6 মাস অন্তর অন্তর এরকম গণশুনানি যদি হয়, আর এটা বাস্তবায়ন হচ্ছে আসল কথা। শুনানি হলে কোনো লাভ নেই, এটা বাস্তবায়ন হওয়া প্রয়োজন। যেগুলো দুর্নীতি সত্যিকার প্রমাণিত হবে সেগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা আগামীতে সুন্দর একটা সোনার বাংলাদেশ এবং বিনির্মাণ করতে পারবো বলে বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আমি একজন অভিযোগকারী, এখানে আপনি তো অভিযোগ করেছিলেন, কি বিষয়ে অভিযোগ করেছিলেন আর কি? ধন্যবাদ। আপনি জানেন যে আমরা বিআরটির বিরুদ্ধে আমি একটা অভিযোগ করেছিলাম। এখানে এসে আমি কিন্তু হতাশ হয়েছি, কারণ এখানে শুধু যে বলছিল যে আমরা এখানে দুপুর থেকে আমরা হয়তো একটা সলিউশন পাবো। আসলে এটা নিয়ে একটা মোটিভেশন একটা প্রোগ্রাম। কেননা ইতিপূর্বে আপনারা জানেন যে এই কিছুদিন আগে এই দুদক কিন্তু এই বিআরটির বিরুদ্ধে কিন্তু একটি অভিযান করেছিল। সেখানে কিন্তু গণমাধ্যমকে বলা হয়েছিল যে এই কি বলে বিআরটির বিরুদ্ধে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু আপনার কি বলে তথ্য পাওয়া গেছে, সেটা
বিচার হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু দুদকেও কোনো ব্যবস্থা নেয় না। অর্থাৎ এখানে মানে সরষার মধ্যে যে দুদক নিজেরাই যে মানে বিচার করতে চায়, আমরা পরবর্তীতে দেখলাম যে এরা আসলে শুধু মানে জনগণের দেখানোর মতো হলো বিষয়। আমরা চাই যে আমরা শুধু দুদক এবং যারা অভিযোগ আছে তাদের মধ্যে কঠোর ব্যবস্থা হয়, এমনটি আশা করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে রুখব দুর্নীতি গর্ব দেশ হবে সোনার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখেই কিন্তু আজকে এই গণশুনানি চলছে। এই গণশুনানিতে যে আজকে দেখছেন যে জয়পুরহাটের প্রায় ৭৯টি অভিযোগ দাখিল হয়েছে, তার মধ্যে ৬৭টি অভিযোগের শুনানি চলছে এবং এখানে বিভিন্ন দপ্তরের প্রধানদের কিন্তু এখানে গণশুনানিতে অংশগ্রহণ করেছেন সেবা দাতা এবং সেবা গৃহীতারা কিন্তু এখানে সরাসরি মুখোমুখি উপস্থিত হয়ে এখানে গণশুনানিতে উপস্থিত হয়ে তারা শুনানি করছেন। তো এখানে আরো উপস্থিত আছেন জয়পুরহাটের পুলিশ সুপার এম এ ওহাব এবং যে নওগাঁর যে আমাদের এই জয়পুরহাটের যে দুর্নীতি দমন কমিশনের অফিস এই অঞ্চলের, সেটা হচ্ছে নওগাঁর যে কর্মকর্তা, তারাও আছেন উপস্থিত। তো এটা আজকে দিনব্যাপী চলবে যতক্ষণ এই শুনানিগুলো যে মানে শেষ না হবে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। এই পরবর্তীতে আমি আরো বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা। টাঙ্গাইলের বাজারে উঠতে শুরু করেছে জিআই স্বীকৃতি পাওয়া আনারস। গেল বছরের তুলনায় এবছর দাম কিছুটা বেশি, আর চাষি ও ব্যবসায়ীরা মনে করছেন সামনে দাম আরো বাড়তে পারে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, আপনার কাছে জানতে চাইবো যে আনারসের উৎপাদন ও বাজার পরিস্থিতি এবার কেমন এবং দাম নিয়ে কি বলছেন চাষিরা, জানাবেন। জি মনি, এই আপনি জানেন যে টাঙ্গাইলের যে আনারস সেটি আসলে দেশের অন্যতম বৃহৎ একটি জায়গা। মধুপুর এবং ঘাটাইলে এই দুইটি উপজেলাতে এই আনারস চাষাবাদ হয় এবং এই আমি যে এলাকাটি রয়েছি এটি হচ্ছে জলছত্র বাজার। এটি মধুপুর উপজেলার এবং টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের সাথে যে বাজারটি রয়েছে জলছত্র, সেখানে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ লাখ পিস আনারস বিক্রি হয়। এতে এই বাজারটিতে প্রায় ৩ থেকে ৪ কোটি টাকার বেচা বিক্রি হয় এই আনারস। এবং সকাল থেকে এই আনারস এই বাজারটিতে আসতে শুরু করে, বিকেল ৫টা পর্যন্ত এটি বেচা বিক্রি হবে। এবং এই আনারসের যারা ক্রেতা রয়েছেন বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট সহ বিভিন্ন যে জায়গা থেকে পাইকাররা আসেন এবং এই সুস্বাদু যে রসালো আনারস সেটি কিনে। এবং তারা বলছেন যে এই বিগত দিনের চেয়ে এবারের এই গেল এক সপ্তাহে আনারসের দাম একটু বেশি, তবে বেশি থাকার কারণে কৃষকরা লাভবান হচ্ছেন। কৃষকরা বলছেন যে গত বছর তারা যে ক্ষতি মুখে পড়েছিলেন এই আনারসে, সেই ক্ষতি এবারে যে বেচা বিক্রি দাম বাড়ার কারণে সেই ক্ষতিটা তারা পুষিয়ে নিচ্ছেন। এবং তারা বলছেন যে এই আনারস চাষাবাদে যে পণ্য যে কৃষি সামগ্রী রয়েছে, বিশেষ করে সার সহ কীটনাশক সহ অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেগুলোর দাম যদি সরকার কমাতো সেক্ষেত্রে আনারসের দামটা আরেকটু কমে যেত। এবং কৃষক বলছেন যে একটি আনারস তারা উৎপাদন করতে 25 থেকে 28টি আনারস 28 টাকা তাদের খরচ হচ্ছে। এবং এই এখন এই আনারস এই জলছত্র বাজারে এনে সেটি বিক্রি করছেন 40 থেকে 45 টাকা। এবং কতদিন আগেও এই আনারস সেটি 50 টাকা দরে বিক্রি হয়েছে। এবং প্রকারভেদে এই বাজারটিতে 30 থেকে 50 টাকা দরে আনারস বিক্রি হচ্ছে। এবং এই যে বেচা বিক্রির বিষয়ে আমরা কথা বলেছিলাম, যারা ক্রেতা রয়েছেন, যারা বিক্রেতা রয়েছেন এবং যারা এই আনারস কিনছেন, যারা দূর থেকে এসেছেন, তারা বলছেন যে এবারের যে আনারস সেটি দাম বেশি, যে কারণে তারা এই যেখানে নিয়ে গিয়ে তারা আসলে তেমন দামে বিক্রি করতে পারছে না। এছাড়া যেহেতু এটি পচনশীল পণ্য, সেটি দ্রুত পচে যাওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং যারা ব্যবসায়ী বলছেন যে কৃষকরা যদি এই আনারসে যে কীটনাশক সহ যে বিষ
বিষ প্রয়োগ করেন, সেই ফরমালিন প্রয়োগ করেন, সেই ফরমালিন যদি কম মাত্রায় দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু এই আনারসের স্থায়িত্ব বেশি হতো। এবং কৃষকরা বলছেন যে এই আনারস প্রক্রিয়াজাত নিয়ে সরকার যদি এই মধুপুরে অথবা ঘাটাইলে গালুবাজারে যদি এই আনারস প্রক্রিয়াকরণের জন্য কোলেস্টেরল গোডাউন এবং কারখানা তৈরি করা হতো, সেক্ষেত্রে কিন্তু এই আনারসের চাহিদা আরও বাড়তো। এবং তারা বলছেন যে আনারস থেকে জুস সহ অন্যান্য যে প্রক্রিয়া যা রয়েছেন সেটি যদি করা হতো এই আনারসের চাহিদা কিন্তু আরও বাড়তো। এমনিতেই এই মধুপুরে আনারসের চাহিদা সর্বোচ্চ রয়েছে এবং এখন বর্তমানে এই মধুপুরে ক্যালেন্ডার জাতের আনারস বিক্রি হচ্ছে, এছাড়া জলডুঙ্গি রয়েছে কিছু কিছু। এবং যারা কৃষকও রয়েছেন, যারা প্রকৃতি কৃষক, তারা বলছেন যে এই যে বাজারে যে হারে কীটনাশক এবং ফরমালিন জাতীয় যে বিষ বিক্রি করা হচ্ছে, এটি যদি রোধ করা যেত, সরকার যদি এটি রোধের কার্যকর উদ্যোগ নিত, সেক্ষেত্রে তারা কিন্তু এই ফরমালিন যে প্রয়োগ করে সেটি কিন্তু কমে আসতো। এবং আপনি জানেন যে একটি আনারস তারা যখন বাজার বেশি থাকে তারা আগে থেকেই বুঝতে পারেন, সেই বোঝাকে কেন্দ্র করে তারা এই আনারসে ফরমালিন দিয়ে থাকেন এবং ফরমালিন দেওয়ার পরে একদিন থেকে 2 দিন পরে সেই আনারসগুলো পেকে যায় এবং পেকে যাওয়ার পরে সেই আনারসগুলো বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন এবং সেই আনারসের স্থায়িত্ব থাকে মাত্র 6 থেকে 7 দিন। এবং এই 7 দিনের ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।